বাবা, এই শব্দটা শুনলেই আমাদের সবার মনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু সেই ছবিটা কি আসলেই সম্পূর্ণ? আজকের এই আলোচনায় আমরা দেখব বাবার যে চিরাচরিত ভূমিকা আমরা দেখে এসেছি তার পেছনের জটিল বাস্তবতাটা আসলে কি। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, একজন ভালো বাবা হওয়ার মানে আসলে কি? কারণ এই ভালো বাবার সংজ্ঞা কিন্তু এক জায়গায় থেমে নেই। প্রজন্ম থেকে প্রজন্মে, এমনকি সমাজ থেকে সমাজে এটা বদলে যায়। তাই ভাবার বিষয় হল এই ধারণাটা ঠিক কতটা ব্যক্তিগত আর কতটা সামাজিক চাপের ফল। ঐতিহ্যগতভাবে যদি আমরা ভাবি তাহলে দেখব বাবার ভূমিকাটা ছিল খুবই নির্দিষ্ট। বাংলাদেশে চিরাচরিত পারিবারিক কাঠামোর ওপর করা গবেষণাগুলো দেখলে বোঝা যায় বাবাকে দেখা হতো একজন দূরবর্তী, রাশভারী কিন্তু কর্তৃত্বপরায়ণ ব্যক্তি হিসেবে, যার প্রধান দায়িত্বই হল পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। সন্তানের লালন পালন বা আবেগের সাথে তার সরাসরি খুব একটা যোগ ছিল না। কিন্তু প্রশ্ন হল, এই পুরনো ধারণাটা এত সহজে বদলায় না কেন? এর পেছনে কাজ করে কিছু গভীর সামাজিক চাপ, যা পুরুষদের একটা নির্দিষ্ট ছাঁচে, একটা নির্দিষ্ট রোলে আটকে রাখে। চলুন দেখি সেই চাপগুলো আসলে কি। সমাজবিজ্ঞানীরা এই ব্যাপারটাকে একটা নাম দিয়েছেন, হেজিমোনিক ম্যাসকিউলিনিটি বা আধিপত্যমূলক পুরুষত্ব। বাংলাদেশি বাবাদের উপর করা একটি গবেষণা থেকেই এই ধারণাটি এসেছে। সহজ কথায় যদি বলি, এটা হলো পুরুষত্বের এমন এক প্রভাবশালী আইডিয়া যেটা সমাজই ঠিক করে দেয়। আর এই আইডিয়ার বাইরে অন্য যে কোনো ধরনের পুরুষত্বকে তেমন একটা পাত্তা দেওয়া হয় না, একরকম একপাশে সরিয়ে রাখা হয়। আর এই প্রভাবশালী পুরুষত্বের কিছু মূল বৈশিষ্ট্য আছে, যেমন আগ্রাসন, স্বনির্ভরতা, অন্যের ওপর নিয়ন্ত্রণ রাখা, আর সবচেয়ে বড় দুটো ব্যাপার হল আবেগ দমন করা এবং আর্থিক অবদানকে নিজের মূল পরিচয় বলে মনে করা। এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু একজন পুরুষকে আসল পুরুষ হিসাবে প্রমাণ করার জন্য একটা চাপ তৈরি করে। যেমন ধরুন, আবেগ দমন করার মানে কি? মানে হল সন্তান কষ্ট পেলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার বদলে তাকে কঠিন হতে শেখানো। আর যখন আর্থিক অবদানকেই মূল পরিচয় ভাবা হয়, তখন সন্তানের সাথে সময় কাটানোর চেয়েও কাজটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক এভাবেই এই সামাজিক শিক্ষাগুলো অজান্তেই বাবাদেরকে তাদের সন্তানদের থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। এর সাথে যোগ হয় আরও একটা চাপ, যেটাকে বলা হচ্ছে সফলতার কাঠামো। যদিও এই ধারণাটা মূলত কোরিয়ান আমেরিকান পরিবারের ওপর করা একটা গবেষণা থেকে নেওয়া, এর সাথে কিন্তু আমাদের সমাজেরও অনেক মিল খুঁজে পাওয়া যায়, তাই না? বাবা মায়েরা মনে প্রাণে বিশ্বাস করেন যে সন্তানদের সফল হওয়ার একটাই পথ, সেরা শিক্ষা আর দুর্দান্ত একাডেমিক রেজাল্ট। আর এই বিশ্বাসটাই সন্তানদের ওপর একটা অমচম চাপ তৈরি করে। তো এত সব চাপের ফল কি দাঁড়ায়? এর মানবিক মূল্যটা কি? চলুন এখন সেটাই দেখি, কিভাবে এই চাপগুলো পারিবারিক সম্পর্ক আর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কোরিয়ান আমেরিকান পরিবারগুলোর উপর করা একটি গবেষণায় ঠিক এই বিষয়টাই উঠে এসেছে। দেখা গেছে বাবা মায়ের একাডেমিক চাপ, প্রজন্মের মধ্যে তৈরি হওয়ার সংঘাত আর কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশনের উপসর্গের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। ব্যাপারটা একটা চক্রের মতো। একদিকে বাবা মায়ের ভালো রেজাল্টের জন্য চাপ, যেটা তৈরি করছে পারিবারিক সংঘাত, আর সেই সংঘাতের ফলে কিশোর কিশোরীদের মধ্যে জন্ম নিচ্ছে একাকিত্ব, এমনকি ডিপ্রেশনের মতো মারাত্মক মানসিক সমস্যা। মানে ভালো করার ইচ্ছা থেকেই যে চাপটা তৈরি হচ্ছে, সেটাই অজান্তে পারিবারিক শান্তি কেড়ে নিচ্ছে। এই ব্যাপারটা আরেকটু পরিষ্কারভাবে দেখা যাক। দেখুন, একদিকে বাবা মায়ের প্রত্যাশা, অন্যদিকে কিশোর কিশোরীদের অভিজ্ঞতা। বাবা মায়েরা যখন সফলতার কাঠামো ভাবছেন, সন্তানরা সেটাকে অনুভব করছে তীব্র চাপ হিসেবে। একাডেমিক নিয়ন্ত্রণের চেষ্টাটা তাদের কাছে মনে হচ্ছে প্রজন্মের সংঘাত, আর উচ্চ মানদণ্ডটা পরিণত হচ্ছে ডিপ্রেশনের ঝুঁকিতে। এই যে প্রত্যাশা আর অভিজ্ঞতার মধ্যে বিশাল একটা ফারাক, ঠিক এখান থেকেই কিন্তু সংঘাত আর দূরত্বের জন্ম হয়। আর এই চাপের প্রভাবটা কতটা ভয়াবহ হতে পারে তার একটা ধারণা পাওয়া যায় এই সংখ্যাটা থেকে। কিছু এশিয়ান আমেরিকান কমিউনিটিতে, যেমন কোরিয়ান আমেরিকানদের মধ্যে, কিশোর কিশোরীদের ডিপ্রেশনের হার 40% পর্যন্ত হতে পারে। ভাবা যায়, 40% মানে প্রায় অর্ধেক। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা বুঝিয়ে দেয় সমস্যাটা কতটা গভীরে। এটা নিছক মানসিক চাপ নয়, এটা একটা রীতিমতো সংকট।
তবে এত সব চাপের কথার মধ্যে একটা আশার আলোও আছে, আর সেটা হলো এই যে কঠোর ছাঁচ, এটা কিন্তু এখন ভাঙতে শুরু করেছে। অনেক বাবাই এখন এই পুরনো নিয়মগুলোকে চ্যালেঞ্জ করে একটা নতুন পথে হাঁটার চেষ্টা করছেন। এই নতুন ধারণাটাকে বলা হচ্ছে ইনভলভড ফাদারহুড বা সংশ্লিষ্ট পিতৃত্ব। গবেষণা বলছে বিশেষ করে ইয়াং জেনারেশনের বাবারা এখন নিজেদেরকে শুধু টাকা উপার্জনকারী হিসেবে দেখতে চান না, তারা সন্তানের আবেগ, তার বেড়ে ওঠা সবকিছুর একজন সক্রিয় অংশীদার হতে চান। বাংলাদেশেরই একজন তরুণ বাবার একটা কথা শুনুন। কে বলেছে আমরা আমাদের সন্তানদের সাথে মজা করতে এবং একটু অলসভাবে সময় কাটাতে চাই না? সত্যিটা হলো আমরা পারি না, আমাদের অনুমতি নেই। এই কথাটা ভেতরের দ্বন্দ্বটাকে একেবারে স্পষ্ট করে দেয়, তাই না? বাবারা হয়তো বদলাতে চাইছেন, কিন্তু সমাজ আর বিভিন্ন কাঠামোগত বাধা তাদের পথ আটকে দিচ্ছে। ইচ্ছা থাকলেও অনেক সময় তারা সমাজের বেঁধে দেওয়া এই ভূমিকার বাইরে যেতে পারছেন না। আর এই বাধাগুলো কিন্তু শুধু মানসিক নয়, এগুলো বেশ বাস্তব। যেমন অফিসের অনমনীয় কালচার, লম্বা কাজের সময়, তারপর ধরুন পিতৃত্বকালীন ছুটির অভাব। এই ধরনের সাপোর্টের অভাবে বাবাদের জন্য সন্তানদের যথেষ্ট সময় দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে প্রশ্ন আসে, এই দূরত্ব কমানোর উপায়টা কি? চলুন এবার একটা গল্প শোনা যাক, যেখানে আমরা দেখব কিভাবে খুব সাধারণ একটা কাজ বাবা আর সন্তানের মধ্যেকার মানসিক দেয়ালটা ভেঙে দিয়েছিল। গল্পটা একজন মনোবিজ্ঞানীর। তিনি পজিটিভ সাইকোলজির একটা কোর্স করছিলেন, আর সেখানে তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। কাজটা হলো কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লেখা। তিনি অনেক ভেবেচিন্তে তার বাবাকে চিঠিটা লেখার সিদ্ধান্ত নেন। কাজটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব ছিল একদমই অসাধারণ। তিনি বলছেন, আমি যখন লিখছিলাম তখন আগে যে বিরক্তিগুলোকে গুরুত্বপূর্ণ মনে করতাম সেগুলো দূর হয়ে যাচ্ছিল। মানে চিঠিটা লিখতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাবার প্রতি তার যত ছোটখাটো অভিযোগ বা হতাশা জমেছিল সেগুলো কেমন যেন ফিকে হয়ে গেল, আর তার জায়গায় ভেসে উঠতে লাগলো শুধু ভালোবাসা আর কৃতজ্ঞতার স্মৃতিগুলো। এরপর তিনি তার ৯০ বছর বয়সী বাবার কাছে গিয়ে চিঠিটা পড়ে শোনালেন। চিঠিটা শোনার পর তার বাবা আবেগে আপ্লুত হয়ে শুধু বললেন, ধন্যবাদ ডেভ, তুমি একজন অসাধারণ ছেলে। ভাবুন একবার, এই একটা বাক্য যেন তাদের দুজনের সম্পর্কটাকে একটা নতুন স্বীকৃতি দিল। বাবার ছেলে দুজনেই যেন বহু বছর পর মন খুলে একে অপরের কাছে নিজেদের প্রকাশ করতে পারলেন। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু এসেছিল এরপর। তিনি বলছেন, চিঠিটি তার কাজ করে ফেলেছিল, আমি কেবল সেই মুহূর্তে তার সাথে থাকতে পারছিলাম। বাবার জীবনের শেষ দিনগুলোতে তাদের মধ্যে আর কোনো না বলা কথা বা কোনো অভিযোগ বাকি ছিল না। ওই একটা চিঠি তাদের সম্পর্কটাকে এতটাই সহজ আর স্বচ্ছ করে দিয়েছিল যে তিনি কোনো রকম অনুশোচনা ছাড়াই শান্তভাবে তার বাবার পাশে থাকতে পেরেছিলেন। এই আলোচনা শেষ করার আগে চলুন প্রশ্নটা আমরা নিজেদের করি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে এমন কোন কথাগুলো আছে যা এখনো বলা বাকি রয়ে গেছে? কারণ বাবার ভূমিকা হয়তো সমাজ ঠিক করে দেয়, কিন্তু সম্পর্কের গভীরতা সেটা কিন্তু নির্ভর করে আমাদের নিজেদের প্রকাশ করার ক্ষমতার উপরেই।